নূর কথাগুলো মনে মনে বলল, কারণ আবিরের সামনে এই সব বলার সাহস নেই। নূরকে আকাশ কুসুম ভাবতে দেখে আবির বলল, খবরদার, আমাদের দুজনের কথা যেন বাড়ির কেউ জানতে না পারে। যদি কেউ জানতে পারে তোকে আমি ছাদ থেকে ফেলে দিব। কথাটা বলে আবির তার রুমে ঢুকে গেল। আবিরের কথা শুনে নূরের বুক ধক করে উঠল। সকালে নূর ফ্রেশ হয়ে নিচে নামলো ব্রেকফাস্ট করার জন্য। নিচে নেমে দেখলো বাসায় অনেক রকম রান্নার আয়োজন হচ্ছে। নূর বুঝে উঠল না কেন এত রান্না বান্না হচ্ছে। নূর ভাবল, বাসা তো কোনো বাসা তো কোনো অনুষ্ঠানও নেই, তাহলে এত আয়োজন কেন? কাউকে জিজ্ঞেস করব? না থাক, জিজ্ঞেস করলে আবার মা বলবে বাসায় তোর মন থাকে নাকি যে জানতে পারবি বাসায় কি হচ্ছে না হচ্ছে। সারা দিন তো পড়ে থাকিস ফোন নিয়ে আর বন্ধুদের নিয়ে। নূরের ভাবনার মাঝে তার মায়ের ডাক পড়ল। নূর, এই নূর। মায়ের ডাকে নূরের ভাবনার ছেদ ঘটল। হ্যাঁ বলো আম্মু। তুই আজ কলেজ যাস না? কলেজ যাব না কেন আম্মু? আজ মীরার বাসা থেকে কিছু মেহমান আসবে। তোর ভাই আর মীরার বিয়ের বিষয়ে কথা বলবে। কি? সত্যি? সত্যি না তো কি? আমি তোর সাথে মজা করছি? নূর তার মায়ের ঝাঁঝালো কথা শুনে মন খারাপ করে ফেলল। ব্রেকফাস্ট না করে সে তার রুমের উদ্দেশ্যে চলে গেল। সিঁড়ির উপর থেকে আবির সবটাই দেখছিল। নূর তার পাশ কেটে চলে যেতে নিলে সে নূরের হাত ধরে নিল। আচমকা এমন হওয়ায় নূর থমকে গেল। একবার তার হাতের দিকে, একবার আবিরের দিকে তাকালো। নূর কিছু বলার আগে আবির বলল, না খেয়ে চলে যাচ্ছিস কেন? খিদে নেই তাই। আবির বুঝলো নূর রেগে আছে, তাই বলল, ছোট আম্মুর উপর রাগ করেছিস কেন? তুই জানিস মেহমান আসবে দেখে আম্মু আর ছোট আম্মু সকাল থেকে কত কাজ করেছে? সেই ভোর থেকে কাজ করে যাচ্ছে ওনারা, তাই মন মেজাজ ভালো নেই। আর তার উপর তোর অবান্তর প্রশ্ন, সেজন্য রেগে কথা বলেছেন। আবিরের কথায় নূর বলল, কি? আমি অবান্তর প্রশ্ন করি? হ্যাঁ, করিসই তো, এখনো তো করছিস। ছাড়ো আমার হাত, ছাড়ো, আমি রুমে যাব। বেশি জেদ দেখালে এক থাপ্পড় মারবো। আবিরের থাপ্পড়ের ভয়ে নূরকে নিচে নামতেই হলো। প্রায় 11:30টার দিকে মীরা ও তার পরিবার লোক এসেছে। মীরা আসার খবর পেয়ে নূর দৌড়ে চলে এসেছিল মীরার কাছে। এক কোনায় সোফায় বসে নূর মীরার সাথে গল্পে মত্ত। বাড়ির পুরুষরা ব্যবসার গল্পে বিভোর, আর মহিলারা বলতে শুধু মীরার মা আর ফুপি এসেছে। তারা ব্যবসার গল্প শুনে বিরক্ত হয়ে মিসেস কাজল আর মিসেস রেহনার কাছে গেলেন। উদ্দেশ্য তাদের কাজে সাহায্য করা। দুপুরের খাওয়া দাওয়ার পরে সবাই বসলেন বিয়ের ডেট ফিক্সড করতে। কথাবার্তা শেষে 1 সপ্তাহ পর বিয়ের ডেট ফিক্স হলো। নূর তো ভীষণ খুশি। বাসায় একটা অনুষ্ঠান হবে, সে সেজে গুজে ছবি তুলবে, ফ্রেন্ডদের নিয়ে আনন্দ করবে। এই সব ভেবেই যেন মন নেচে গেয়ে উঠছে। বিকেলে মীরারা চলে যেতে নূর আর তার ফ্রেন্ড সার্কেল সবাইকে বিয়ের কথা জানিয়ে বলল কলেজে গিয়ে সবাইকে বিয়ের কার্ড দিবে। বিয়ের মাত্র 4 দিন বাকি। বিয়ের কেনাকাটা প্রায় শেষের দিকে। গতকাল মিসেস রেহেনা আর মিসেস কাজল মীরাকে সঙ্গে নিয়ে তাদের কিছু শাড়ি আর তাদের স্বামীদের জন্য কিছু পাঞ্জাবি পাজামা কিনেছে। তার সাথে মীরা আর আকাশের জন্য যাবতীয় সব কেনাকাটা করেছে। শুধু আবির আর নূরের কেনাকাটা বাকি। নূর মিসেস রেহেনা আর মিসেস কাজলের সঙ্গে শপিং মলে যায়নি, কারণ তার ভাষ্যমতে তাদের সাথে মলে গেলে তাদেরই সারাটা সময় লেগে যাবে। নূরের ঠিক মতো কিছু কেনাই হবে না। সে তো নিরিবিলি কেনাকাটা করতে চায়। শপিং করতে গেলে 10 থেকে 15 বেশি একটা নিবে, আর তাতেই তো সময় লাগবে অনেকটা। আজ সে শপিং মলে গিয়ে নিজের মন মতো কেনাকাটা করবে। তার সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো। বাসার দরজার বাইরে পা রাখতে যাবে, তখনই একটা পুরুষালী কণ্ঠ তার কানে এলো। দাঁড়া। নূর থেমে গেল। আবির বলল, কোথায় যাচ্ছিস একা একা? শপিং মলে। চল, আমিও যাব। আবিরের আমিও যাব কথাটা কানে বাজতেই নূরের সেদিনের কথাটা মনে পড়ল। আবির সেদিন বলেছিল নূরের উল্টাপাল্টা কাজ সে মেনে নিবে না। নূর মনে মনে বলল, আবির ভাই গিয়ে যদি আমার পছন্দ করা জিনিসগুলো কিনতে না দেয় তখন? মুখে বলল, আবির ভাই, তোমার এত কষ্ট করা লাগবে কেন? আমি একাই চলে যেতে পারবো। আবির এক ভ্রু উঁচু করে বলল, তুই কি বলতে চাচ্ছিস বাসায় এত বড় একটা অনুষ্ঠান হবে আর সেই অনুষ্ঠানে আমি পুরনো জামা কাপড় পরে বেড়াই? না না না, সে কথা কখন বললাম আমি? তাহলে কি বলতে চাচ্ছিস? আবিরের কথায় নূর মাথাটা নিচু করে নিল। আবির আবার বলল, তোর এত সমস্যা হলে তুই বাসায় থাক, আমি তোর যাবতীয় জিনিস কিনে এনে দিচ্ছি।
আবিরের কথায় নূর মাথাটা তুলে আবিরের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ বলল। না না না, আমার কোনো সমস্যা নেই, চলুন। আবির ড্রাইভারকে তাদের সাথে যেতে না করে দিয়েছে। সে নিজে গাড়ি ড্রাইভ করছে, আর পাশেই নূর বসা। নূর মাঝে মাঝে আবিরের দিকে আর চোখে তাকাচ্ছে। তার বড় চোখে তাকানো দেখে আবির বলল। ওভাবে চোরের মতো তাকাচ্ছিস কেন? আমাকে দেখতে সুন্দর বলে তুই এইভাবে তাকাবি? নূর অন্যত্র দৃষ্টি সরিয়ে বলল। আমি কেন তোমার দিকে তাকাতে যাব? তাই তাকাচ্ছিলি না? নূর একটু লজ্জা পেয়ে বলল। না। আবির মুচকি হেসে ড্রাইভে মন দিল। নূর মন খারাপ করে বসে আছে, কারণ আবির তার পছন্দের কিছুই কিনতেই দিচ্ছে না। নূর শাড়ি পছন্দ করেছিল বিয়েতে পরবে বলে, কিন্তু আবির তার পছন্দ পাত্তা না দিয়ে নিজের মন মতো গাউন আর লেহেঙ্গা কিনতে ব্যস্ত। শাড়ি কেন কিনতে দিচ্ছে না, এই প্রশ্নটা নূর ইতিমধ্যে 1000 বার করে ফেলেছে, কিন্তু আবির কোনো উত্তরই দেয়নি। আবির ভাই, হুম, বল। বলছি যে আবির চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে নূরের দিকে। কি বলবি বল তাড়াতাড়ি। আমার না কিছু কসমেটিক্স কিনতে হবে। আপনি এখানে থাকুন, আমি বরং কসমেটিক্স গুলো কিনে আনি। কথাটা বলে নূর খুশি হয়ে উঠতে লাগলো, কিন্তু তার খুশিতে আবির এক বালতি পানি ঢেলে দিয়ে বলল। কোনো দরকার নেই, আমি তোকে নিয়ে যাচ্ছি, ওয়েট কর একটু। নূর মুখটা মলিন করে বলল। জানি না আবির ভাই, মেয়েদেরও তো কিছু পার্সোনাল জিনিস কেনার থাকতে পারে। আবির কিছুক্ষণ ভেবে বলল। যা, তবে সাবধান, বেশি দেরি যেন না হয়। ঠিক আছে আবির ভাই। এই বলে নূর ওখান থেকে কেটে পড়ল। নূর সুযোগের সৎ ব্যবহার করতে চাইল। সুযোগ বুঝে সে একটা শাড়ির দোকানে ঢুকে পড়ল। সেখান থেকে নিজের পছন্দ মতো 2টা শাড়ি নিল এবং কসমেটিক্স নিয়ে আবিরের কাছে ফিরে এলো। আজ আকাশের গায়ে হলুদ। মেয়ের বাড়ির লোক এসেছিল কিছুক্ষণ আগে। আকাশকে হলুদ মাখিয়ে নাচ গান করে আনন্দ করে গেছে। ছেলের বাড়ির লোকও যেত, কিন্তু বাদ সাধলো নূর, সে কিছুতেই যাবে না। তার মতে মেয়ের বাড়ি এই রাতে গেলে সে তার ভাইয়ের বিয়েতে নাকি আনন্দ করতেই পারবে না। ওখানে যেতে আসতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় সে এখানেই কাটাবে, নাচ গান করবে, ফ্রেন্ডদের নিয়ে গ্রুপ ড্যান্স শিখেছে। কি আর এমনি এমনি আজ না নাচলে কাল তো আর সময় হবে না। আকাশের দুই পাশে বসেছে নূর আর মিম, দুইজন মেহেদি দিতে ব্যস্ত আকাশের হাতে। রাত তখন 11টা বাজে। আকাশের হাতে মেহেদি দেওয়া শেষ হলে নূর আর ওর বন্ধুরা একে একে হাতে মেহেদি পরে নিল। অনুষ্ঠান প্রায় শেষ, যে যার ঘরে চলে গেছে, শুধু ছোটরা রয়ে গেছে। আজ রাত নাকি তারা আড্ডা দিবে। রজনী নূরকে কিছু একটা ইশারা করলো। নূর সেই ইশারা বুঝে চলে গেল ছাদের দিকে। ছাদের দরজা খুলে নূর দেখলো কারো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। নূরের তাকে চিনতে বেগ পেতে হলো না। পুরো বাড়ির সুন্দর করে সাজানো, চারিদিকে নানা রকম রঙের আলো জ্বলজ্বল করছে। সেই আলোতে যেন সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে অসম্ভব সুন্দর লাগছে। নূর এক ধ্যানে তাকিয়ে আছে আবিরের দিকে, যদিও আবির উল্টো দিকে ঘুরে আছে। কিরে, ওখানেই দাঁড়িয়ে থাকবি না সামনেও আসবি? আবিরের কথাতে নূর এগিয়ে এলো সামনের দিকে, এসে দাঁড়ালো তার অতি চেনা পুরুষটির পাশে। দৃষ্টি তার আবিরের মুখের পানে। আবির এখনো দূর আকাশে তাকিয়ে। আবির চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। হুট করে সে নূরের কোমর ধরে টেনে আনলো তার কাছে। হঠাৎ এরকম হওয়াটায় নূর তাল সামলাতে না পেরে আবিরের বুকে এসে পড়ল। বুক থেকে মাথা তুলতে গেলে আবির তাকে বলল। হুম, এভাবেই থাক নূর, আমার অশান্ত মনটা যে শান্ত হতে দে একটু। কিছু হয়েছে আবির ভাই? তুই পুরোপুরি আমার হয়ে গেলে কি খুব ক্ষতি হবে নূর? আবিরের এহেন কথায় নূরের বুকটা ধক করে উঠল। কিছু বলতে যাচ্ছিল, তার আগে আবির নূরকে আরো জোরে জড়িয়ে ধরে বলল। আকাশের বিয়ের পর ছোট আব্বুর কাছে তোর হাত চাইবো, তখন দিবি তো আমার সাথ? নূর আবিরের বুকে মুখ গুজেই বলল। নিশ্চয়ই তোমার সাথ দিব আবির ভাই। আবির নূরের উত্তর শুনে যেন প্রশস্ত হলো। সে নূরকে গভীরভাবে জড়িয়েই ধরে থাকলো। আজ নতুন বউ আসবে ঘরে, চারিদিক যেন খুশিতে ভরে উঠেছে। সকাল থেকে শুরু হয়ে গেছে গোছগাছ। নূর আর তার বান্ধবীরা সকাল সকাল চলে গেছে পার্লারে। আবির সকাল থেকে নূরকে দেখতে না পেয়ে আকাশকে জিজ্ঞেস করলো। ওই শালা, তোর বোন কই? এই দেখ, আমার শালা বলবি না খবরদার। একটু তো সম্মান কর আমার। আরে একটু কেন, অনেক বেশি সম্মান করা উচিত এখন তো। কোন ব্যাপারে? এই যে বয়সে তোর থেকে 6 মাসের ছোট হলেও তোর আগে বিয়ে করে নিচ্ছি। আবির আকাশের মাথায় চাটি মেরে বলল। শালা, তোর বোন ছোট না হলে কবেই বিয়ে করে নিতাম। এতদিন তোর বোনকে 3টা বাচ্চার মাও বানিয়ে দিতাম।
আর তোর বোনকে আমি অনেক আগে থেকেই বউ মেনেই এসেছি। তাহলে তোর আগে আমার বিয়ে হয়ে গেছে, বুঝলি? ভাই, একটু তো শরম কর। আমার সামনে আমার বোনের ব্যাপারে এসব বলছিস? কি বলেছি আমি? এই যে, তুই নাকি আমার বোনকে 3 বাচ্চার মা বানিয়ে দিবি। তো ভুল কোথায় বললাম? আচ্ছা আগে বল, আমার মায়াবিনী কোথায়? পার্লারে গেছে। আচ্ছা থাক, আমি যাই, আমাকে আবার রেডি হতে হবে। বিয়ে করার খুব তাড়া দেখছি তোর। তো হবে না? আমার বউ কি আর তোর বউয়ের মতো ছোট নাকি? শালা তোকে! আকাশ এতক্ষণে ভো দৌড়। আবির তাকে তাড়া করছিল যে একটু পরে বেচারা বিয়ে, এখন ভাইয়ের হাতে মার খেলে ইজ্জত শেষ হয়ে যাবে। বউ তো তখন খোঁটা দিবে এই বলে, বিয়ের দিন তুমি মার খেয়েছো। আবিরও রেডি হতে চলে গেল। নেভি কালার দেখে একটা শার্ট গায়ে দিল, সাথে কালো প্যান্ট, হাতে একটা কালো ঘড়ি পরে নিল। তারপর জেল দিয়ে চুলগুলো সব সুন্দর করে ঠিকঠাক করে নিচে নামলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই কিছু একটা চোখে পড়ে যেতে লাগলো। হাত দিয়ে সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলালো, তারপর সামনে তার প্রেয়সীর দিকে তাকালো। নেভি ব্লু রঙের একটা লেহেঙ্গা তার গায়ে, চুলগুলো সুন্দর করে স্টাইল করে বাঁধা, সাথে তাজা এক গুচ্ছ গোলাপ ফুল, আর মুখে সামান্য ভারী মেকআপ। আবিরের হাত আপনা আপনি বুকে চলে গেল, বিড়বিড় করে বলল, নিজেকে আর সামলাতে পারছি না নূর। কোনো উল্টাপাল্টা কাজ কাম করে বসলে তার দায় কে নেবে? চৌধুরী বাড়িতে যেন সুখ পাখিরা ধরা দিয়েছে। চারিদিকে খুশির আমেজ। নতুন বউ এসেছে চৌধুরী ভিলায়। সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত। বাসা ভর্তি মানুষের আনাগোনা। নূরের মামা আর খালারা বাসার সবাই এসেছে। নূরের মারা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। নূরের মা সবার ছোট। নূরের মামার একটাই মেয়ে, নূরের থেকে 4 বছরের বড় সে। আর তার খালার একটাই ছেলে, নূরের 6 মাসের ছোট। ওনার বাচ্চার বিয়ের বেশ কিছু পরপরই ওনার বাচ্চা বিয়ের বেশ কিছু পরপরই হয়েছে। এই জন্য তার সন্তান নূরের ছোট। বাড়ির ছোটরা ঘিরে বসে আছে নতুন বউকে। সবাই নানা রকম প্রশ্ন করছে মীরাকে, আর মীরা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। অল্প সময়ের মধ্যেই সে যেন তাদের সাথে মিশে গেছে। মীরাকে দেখে মনেই হচ্ছে না যে নতুন বউ, মনে হচ্ছে এদের সাথে তার অনেক দিন আগে থেকে পরিচয় আছে। মীরাকে সবার সঙ্গে এভাবে মিশতে দেখে মিসেস রেহেনা আর মিসেস কাজল যেন প্রশস্ত হলো। নতুন জায়গায় মেয়েটা যে মানিয়ে নিচ্ছে এটা ভেবেই তারা খুশি হলেন। সবাই মীরার সাথে হেসে কথা বলছে দেখে আকাশ টিস মেরে বলল, বাহ রে বাহ! সবাই দেখছি আমাকে ভুলে গেছে। এই মেয়েটা একদিন এসে সবাইকে হাত করে নিল। একদিনেই তো আমায় ভুলে গেলি। টিস মারা কথা শুনে নূর বলল, দেখেছো ভাবি, ভাইয়া তোমায় কিভাবে হিংসে করছে? ছি ভাইয়া, তুই যে এতটা হিংসুক আমি তো জানতামই না। হিংসা করবো না তো কি করব? আরে ভাই, আমি বিয়ে করে নতুন বউ আনলাম। কোথায় তোরা আমার সাথে বসে গল্প করবি, আমার সান্ত্বনা দিবি? বিয়ে করে আমি আমার সিঙ্গেল জীবনটা বরবাদ করে দিলাম। এখন থেকে জেলখানায় কাটাতে হবে, সেটার সান্ত্বনা দিবি? মীরা বলল, কি? আমায় বিয়ে করে তোমায় এখন থেকে জেলখানায় কাটাতে হবে? মানে কি বোঝাতে চাচ্ছ? আমি তোমায় অত্যাচার করব? আকাশ কিছু বলার আগে মীরা আবার বলল, এই নূর, জি ভাবি। আজ থেকে আমি তোমার রুমে থাকবো। আমার সমস্ত জিনিসপত্র তোমার রুমে নিয়ে যাব। নূর আকাশের চেহারা দেখে হাসি কন্ট্রোল করার চেষ্টা করে বলল। ঠিক আছে ভাবি। আকাশ মুখ ভার করে আবিরের উদ্দেশ্যে বলল, দেখ ভাই, দেখ, মেয়েরা শুধু নিজেরটাই বুঝে। আবির এক পলক নূরের দিকে তাকালো, তারপর বলল। ঠিক বলেছিস ভাই, মেয়েরা নিজের দিকটাই দেখে। নূর এক ভ্রু উঁচু করে বলল। তোমার কোন দিকটা দেখা হয়নি আবির ভাই? আবির কিছু বলতে যাবে তার আগে নূরের খালা মিসেস নূপুর সবার উদ্দেশ্যে বলল, তা বাড়ির ছোট ছেলে বিয়ে হয়ে গেল, বড় ছেলের বিয়েটা কবে হবে? ওনার কথা শুনে আবির নূরের দিকে তাকিয়ে বলল, আসলে আন্টি, আমি মেয়ে খুঁজে পাচ্ছি না। একটা মেয়ে দেখে দিয়েন তো, মেয়ে পেলেই বিয়েটা করে ফেলবো। আবিরের কথা শুনে নূর চোখ পাকিয়ে তাকালো আবিরের দিকে। আবির ইশারায় ফ্লাইং কিস ছুড়ে নূরের দিকে, কিন্তু এক জোড়া চোখ সেটা দেখে ফেললো। মীরাকে আকাশের ঘরে দিয়ে আসা হলো। মীরা ঘরে ঢুকে দেখলো বিছানাটা লাল গোলাপ দিয়ে সাজানো, চারিদিকে ফুলের গন্ধ মৌ মৌ করছে। বিছানার মাঝখানে ফুলের পাপড়ি দিয়ে লেখা আছে মীরা আর আকাশের নামের প্রথম অক্ষর। মীরা এগুলো দেখে লজ্জা পেল। হঠাৎ সে উপলব্ধি করলো কেউ তাকে পেছন থেকে জাপটে ধরলো।
মীরা তার কাঙ্ক্ষিত পুরুষকে চিনতে পারলো। পেছনে ঘুরে আকাশকে সালাম করার উদ্দেশ্য নিচু হতে নিলে আকাশ খপ করে মীরার হাত ধরে নিল। মীরাকে তার সামনে দাঁড় করিয়ে এক হাত দিয়ে মীরার থুতনি চেড়ে বলল, তোমার জায়গা পায়ে নয় জান, তোমার জায়গা তো আমার হৃদয়ে। মীরা লজ্জা পেল। আকাশ মীরার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ মীরা থামিয়ে দিল, বলল, তখন কি বলেছ আমার মনে আছে। এত সহজে আমি ধরা দিচ্ছি না। সরো আমার কাছ থেকে, ঘুমোতে দাও আমায়। মীরার কথায় আকাশের রাগ হলো। সে মীরাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে হিসিয়ে বলল। সহজে ধরা না দিলে জোর করে আদায় করে নেব। এই বলে সে মীরার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল এবং ডুব দিল নিজেদের ভালোবাসার জগতে। আজ চৌধুরী ভিলায় বৌভাতের অনুষ্ঠান। অন্য দিনের তুলনায় আজ যেন আরো দ্বিগুণ কাজ বেড়ে গেছে। সকাল থেকে বাড়ির কর্তা ও গিন্নিরা এদিক ওদিক ছোটাছুটি করছে। বাড়ির গিন্নিরা বাড়ির ভেতরের দিক আর কর্তারা বাড়ির বাইরের দিকে সামাল দিচ্ছে। আবির ও আকাশ ও খুব ব্যস্ত। নতুন বর ও নিজের বিয়ের কাজ করছে ভাবা যায়। তবে এত ব্যস্ততার মাঝেও আবির নূরের খোঁজ নিতে ভোলেনি। বিয়ে বাড়িতে এত মানুষ জনের ভিড়েও আবির নূরের দিকে বারবার খেয়াল করছে। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। বাড়ির বেশিরভাগ মানুষই বাইরে খাওয়া দাওয়ার জায়গায়। আবির খেয়াল করলো নূরের বন্ধুরা থাকলেও নূর এখানে উপস্থিত নেই। আবির নূরের বন্ধুদেরকে জিজ্ঞেস করলো নূরের কথা। তোমরা সবাই এখানে উপস্থিত অথচ নূর নেই কেন? ও কোথায়? ভাইয়া, নূর রেডি হচ্ছে। এতক্ষণ লাগছে রেডি হতে ওর? ও তো অনেকক্ষণ থেকে রেডি হচ্ছে। আবির কিছু বলতে যাবে তার আগেই দেখলো তার প্রেয়সী তাদের দিকে আসছে। আবির দেখলো নূর একটা টকটকে লাল রঙের শাড়ি পরেছে। তার লম্বা লম্বা চুলগুলো সুন্দরভাবে খোপা করা, সাথে সতেজ ফুল গোজা খোপায়। আবিরের হাত আপনা আপনি বুকে চলে গেল। বিড়বিড় করে নিজেকে বলল, কন্ট্রোল আবির, কন্ট্রোল। এখানে অনেক মানুষ আছে, শান্ত হ। কথাটা বলে কিছু একটা মাথায় আসতে আবির নূরের দিকে তাকালো। সে ভাবলো, নূর শাড়ি পরেছে, ওকে আমি বারণ করা সত্ত্বেও, কিন্তু ও শাড়ি পেলো কোথায়? নূরকে দেখে এতক্ষণ যে প্রশান্তি হচ্ছিল আবিরের, নূর শাড়ি পরেছে দেখে সেই প্রশান্তিটা দূর হয়ে গেল। রাগে চোখ লাল হয়ে গেল। নূরকে কিছু বলার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হতেই কোথায় থেকে আকাশ এলো। আরে ভাই, তুই এখানে কি করছিস? চল ওই দিকটাই, বড় আব্বু ডাকছে তোকে। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে আকাশ টেনে নিয়ে গেল। রাত বাজে 8টা। বিকেলে মেয়ের বাড়ির লোকেরা আকাশ আর মীরাকে নিয়ে গেছে তাদের সঙ্গে। নূরের বন্ধুরাও চলে গেছে। বেশিরভাগ আত্মীয়রাও চলে গেছে। নূর তার রুমে একা বসে আছে। মেসেঞ্জারে গ্রুপে কথা বলছে তার বন্ধুদের সাথে। হঠাৎই তার ফোনে একটা এসএমএস আসলো। নূর এসএমএসটা ক্লিক করলো, দেখলো অচেনা নাম্বার থেকে একটা ভিডিও সেন্ড করেছে। নূর ভিডিওটা ওপেন করলো, কিন্তু ও যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নূরের হাত পা কাঁপতে লাগলো, চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হলো। তখনই তার ফোন বেজে উঠলো। কিছুক্ষণ পর আবির নূরের রুমে আসলো। নূরের হাত ধরে সে তার রুমে নিয়ে গেল। নূরকে দেওয়ালের সাথে চেপে ধরে রাগী স্বরে বলল, শাড়ি পরেছিস কেন? আর কোথায় পেলি এই শাড়ি? নূর আমতা আমতা করে বলল, আমি কিনেছিলাম। কখন? সেদিন যখন আমি কসমেটিক্স কিনতে গেলাম তখন। আবির এবার শান্ত কণ্ঠ বলল, ভালোই করেছিস শাড়ি পরে। এখন যদি আমি উল্টাপাল্টা কিছু করি তার দায় কিন্তু তোর। নূর আঁতকে উঠল। কিছু বলতে যাবে তার আগেই আবির নূরের শাড়ি ভেদ করে নূরের পেটে হাত রাখলো। হাতের ঠান্ডা স্পর্শে নূর কেঁপে উঠল। আবির নূরকে তার সাথে মিশিয়ে নিল। হিসিয়ে বলল, এখন আমাকে সামলানোর দায়িত্ব তোর। কথাটা বলতে দেরি, কিন্তু আবিরের নূরের ঠোঁট জোড়া দখল করতে দেরি নেই। নূর প্রথমে চমকে উঠল। যখন বুঝতে পারছে তার সাথে কি হচ্ছে, তৎক্ষণাৎ সে আবিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিল আর আবিরের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। নূরের এহেন কাণ্ডে আবির হতভম্ব হয়ে গেল। নূর নিজেও ভড়কে গেল। কিভাবে সে এই কাজটা করতে পারলো? নূর মুখ 2 হাত দিয়ে চেপে দৌড়ে তার ঘরে চলে গেল আর আবির গালে হাত দিয়ে অশ্রু মিশ্রিত চোখে নূরের যাওয়ার পানে তাকালো। সে নিজেও বিশ্বাস করতে পারছে না নূর তার সাথে এরকম একটা কাজ করবে। নূর রুমে এসে দরজার ছিটকানিটা ভালোভাবে লাগিয়ে দিল। তারপর নিজের মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। ও মনে করলো কিছুক্ষণ আগের ঘটনাগুলো, ফ্ল্যাশব্যাক। কি হলো মিষ্টি? ভিডিওটা দেখেছো? অস্থির ছিল তাই না? এটা যদি আমি নেটে ছেড়ে দিই মুহূর্তেই ভাইরাল হয়ে যাবে তাই না?
নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কি 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 চাও তুমি? জিসান হাসি থামিয়ে কণ্ঠ স্বাভাবিক করে বলল। তোমাকে। নূর আঁতকে উঠল। এসব কেন করছো জিসান? তোমাকে পাওয়ার জন্য। এই জন্য তুমি একটা মেয়ের ক্ষতি করবে? তোমাকে পাওয়ার জন্য সব করতে পারবো মিষ্টি, সব। এসব ঠিক করছো না জিসান, এর জন্য তুমি পস্তাবে। জিসান রাগে চিৎকার করে বলল। আর কি পস্তানা বাকি আছে আমার? তোমাকে ছোটবেলা থেকে ভালোবেসে তো পস্তাতেই আছি। তোমাকে মনের কথা বলেছিলাম, তুমি না করে দিলে। ভেবেছিলাম তোমাকে স্পর্শ করলে হয়তো তুমি আমার হয়ে যাবে, কিন্তু আমার রয়ে ব্যাড লাক সেটাও হলো না। কিন্তু এবার আমি হাল ছাড়বো না। যা যা করা লাগবে তোমাকে পাওয়ার জন্য সব করব। এখন রাখছি, তবে হ্যাঁ, আবিরের থেকে দূরেই থাকবে, না হলে এই ভিডিও ভাইরাল। নূর ভড়কে গেল। জিসান কিভাবে জানে ওর আর আবিরের ব্যাপারে? জিসান আবার বলল। তোমার ওপর আমি 24 ঘন্টা নজর রাখি মিষ্টি, তাই কোনো কিছু আমার অজানা নয়। তোমাদের বাড়িতে 37টা ক্যামেরা লাগানো আছে। মিথ্যা বলে আমাকে ভয় দেখাতে চাইছো? জিসান মেকি হেসে বলল। তোমাকে খামোখা ভয় দেখিয়ে আমার কি লাভ বলো তো মিষ্টি? তোমার ভাইয়ের গায়ে হলুদের দিন গিয়েছিলাম তোমাদের বাসায়, আর সেদিনই তো আমি ক্যামেরাগুলো ভালোভাবে সেট করে এসেছি। কথাগুলো বলে জিসান হা হা করে হাসতে লাগলো আর ফোন কেটে দিল। বাস্তব, নূর কথাগুলো মনে করে আরেক দফায় কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল। সরি আবির ভাই, আমি ইচ্ছে করে এমন করিনি। জানি না কিভাবে আমার হাত উঠে গেছে, আমি বুঝতে পারিনি। আমি ইচ্ছে করে করিনি। সারা রাত নূর দরজার কাছে বসে থেকে কাঁদলো। ভোরের দিকে তার চোখ লেগে গেল, আর ওই দিকে আবির ভাবছে। আমি কি একটু বেশি করে ফেলেছি নূর? আমার ছোঁয়া তোর এতটাই খারাপ লেগেছে যে তুই তুই এটা কিভাবে করলি নূর? আবিরও সারা রাত জেগে কাটালো। ও ভেবে উঠতে পারছে না কিভাবে নূর তার গায়ে হাত তুলতে পারলো। তার প্রেয়সী তো এরকম না, কেন তাহলে এমন ব্যবহার তার প্রেয়সীর? সকাল 10টা বেজে 6 মিনিট। নূর ও রজনী একে অপরের মুখোমুখি হয়ে বসে আছে। টি বাঁধে। কারো মুখে কোনো রা নেই। বিরক্ত হয়ে রজনী বলে উঠল। আরে কি বলতে ডেকেছিস, বলবি তো আমাকে নাকি? ডেকে এনে এভাবে চুপ করে থাকার মানে হয়? কি বলবি বল আমায়। একজনের সাথে দেখা করতে যেতে হবে। এতক্ষণ রজনীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল নূর। বলে উঠল। কার সাথে দেখা করতে যাবি? তোর বিএফের সাথে? তাকে নিজের শরীর বিলিয়ে দিতে যাবি? নূরের এখনো কথায় রজনী চমকে উঠে তাকালো নূরের দিক। নূর আবার বলল। কি হলো, চমকে উঠছিস কেন? ভুল বললাম কিছু? রজনী আমতা আমতা করে বলল। কি সব বলছিস তুই? নূর তাচ্ছিল্য হেসে বলল। কেন, ভুল কি বললাম? তুই তো সেরকমটাই করেছিস, নিজের শরীর বিলিয়ে দিয়েছিস রাস্তার কুকুরকে। নূরের কথায় রজনী গর্জে উঠে পড়ল। সাবধান নূর, সাবধানে কথা বল। রাস্তার কুকুর মানে? কি বলতে চাচ্ছিস তুই? আর এসব কথা বলছিস বা কেন তুই? নূর রজনীর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল। কার সাথে রিলেশন আছিস তুই? কার কাছে সর্বস্ব বিলিয়ে দিয়েছিস তুই? রজনী চোরা চোখে অন্য দিকে দৃষ্টি ঘুরিয়ে বলল। কার সাথে রিলেশন করছি এটা বলা যাবে না, এটা আমি আগেই বলেছি। আর আমি কারোর সাথে ঘনিষ্ঠ হইনি। তাই? তাহলে এটা কি? রজনীর দিকে নূর তার ফোনটা এগিয়ে দিল। রজনী ফোনটা হাতে নিয়ে দেখলো একটা ভিডিও। সে ভিডিও ক্লিক করলো। যা দেখলো তাতে তার পায়ের নিচের মাটি হারিয়ে গেল। সে দেখলো সে আর জেগে ঘনিষ্ঠভাবে। ভিডিওটা দেখার সাথে সাথে রজনীর শরীর কাঁপতে লাগলো। তার হাত থেকে ফোনটা পড়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল। এসব হতে পারে না, হতে পারে না এসব। আমি আমি তাকে বিশ্বাস করে ঠকে গেলাম আমি। রজনীর হাব ভাবে নূর বুঝতে পারলো ভিডিওটা এডিট নয়, এটা সত্য ঘটনা। কিন্তু জেকে স্যারের সাথে যদি রজনী রিলেশনে থাকে, তাহলে জিসান কি করে এসব জানলো? কি সম্পর্ক জিসান আর জেকের? নূরের ভাবনার মাঝে রজনী অজ্ঞান হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। নূর এরকমটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার যেন বাক শক্তি হারিয়ে গেছে। রজনী যে অজ্ঞান হয়ে গেছে এটা মাথায় আসতে নূর শিগগিরই রজনীকে তোলার চেষ্টা করলো। সেখানে উপস্থিত কয়েকজন তাদের দিকে এগিয়ে এলো। সবাই ধরাধরি করে রজনীকে হসপিটালে নিয়ে গেল। বিকেলে আকাশ আর মীরা বাসায় ফিরে এলো। আকাশ দেখলো পুরো বাসায় আবির কোথাও নেই, আর না আছে নূর। আকাশ ভাবলো আবির অফিসে গেছে, আর শিওর হওয়ার জন্য তার মাকে জিজ্ঞেস করলো। মা, আবির আর নূর কোথায়?
আবির কাল থেকে রুম থেকেই বের হয়নি, দরজা আটকে বসে আছে। অনেক ডাকাডাকির পরেও উত্তর দেয়নি। আর নূর সেই সকাল 8টার দিকে বের হয়েছে, জানি না কোথায় গেছে। যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম, উত্তর দেয়নি। আকাশ তার মায়ের কথা শুনে দৌড়ে আবিরের রুমের দিকে গেল। তার ধারণা নূর আর আবিরের মাঝে কিছু হয়েছে। আবিরের রুমের দরজা ধাক্কালেও আবির দরজা খুলল না। আকাশ হতাশ হয়ে চলে যেতে লাগলো। হঠাৎ কিছু মনে হতে সে আবিরের উদ্দেশ্যে বলল, দরজা খুললি না তো? ঠিক আছে নূর, ও এসেছে তোকে সরি বলতে। তুই দরজা খুলবি না যখন, তখন আমি বনুকে। আকাশের কথার মাঝে আবির দরজা খুলল। নূরের কথা বলাতে আবির দরজা খুলেছে। এটাতে আকাশ বুঝে গেল তাদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। আবির দরজা খুলে এদিক ওদিক উকি দিয়ে দেখলো নূর কোথাও নেই। সে আকাশের দিকে রাগী লুক নিয়ে তাকালো। দরজাটা পুনরায় লাগিয়ে দিতে যাচ্ছিল, তখনই আকাশ জোর করে তার রুমে ঢুকে পড়ল। আবিরকে বলল। কি হয়েছে তোদের দুজনের? আবির বিরক্তির স্বরে বলল, কি হবে? কিছুই হয়নি। তাই? তাহলে মুখটা এরকম করে আছিস কেন? আবির রাগী কণ্ঠে বলে উঠল। কিছু হয়নি বললাম তো। যা তো এখান থেকে, বিরক্ত করিস না। কথাটা বলে আবির বিছানায় বসে পড়ল। আকাশ ও তার পাশে বসলো। আবিরের কাঁধে হাত রেখে পুনরায় জিজ্ঞেস করলো। কি হয়েছে বল না ভাই। আবির বুঝলো আকাশ না শুনে কিছুতেই যাবে না। সে একবারে আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো মেঝেতে নিবদ্ধ করলো এবং কালকের ঘটনাটা পুরো বলল। আকাশ পুরো ঘটনাটা শুনে বলল। আরে ভাই, তুই এটা নিয়ে মুখ ফুলিয়ে রেখেছিস। হতে পারে থাপ্পড়টা তার দ্বারা ভুল করে লেগে গেছে। তাই? তাহলে ও সরি না বলে ওভাবে রিয়াক্ট করে পালিয়ে গেল কেন? হয়তো সাহস পাইনি যদি তুই কিছু বলিস সেই ভেবে। আবির আকাশের কথাই শুনলো। মনে মনে ভাবলো হয়তো আকাশ ঠিকই বলছে। তাছাড়া নূর কেন এই কাজ করতে যাবে? নূরের সাথে কথা বলে সব ঠিক করে নিতে হবে। সন্ধ্যায় নূর অনেকক্ষণ যাবৎ রজনীকে বুঝিয়ে সুঝিয়ে এসেছে। অনেক কান্না করছিল মেয়েটা। নূরের থেকে বাকি ঘটনাগুলো শুনে তার থেকে অনেকবার মাপ চেয়েছে। নূর চলে আসবে বলায় তাকে ছাড়ছিল না কিছুতেই। অনেক কষ্ট করে নূর বেরিয়ে এসেছে। নূর একটা রিক্সা নিল বাসায় যাওয়ার জন্য। রাস্তায় তার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজনের কণ্ঠ ভেসে আসলো। মিষ্টি, জিসান হেসে বলল। ঠিক ধরেছ। নূর জিসানকে বলে উঠল। কি বলতে ফোন করেছে? কি বলতে ফোন করেছো তুমি? আর জে কে স্যারের সাথে তোমার কি সম্পর্ক? কেন করছো জিসান এইসব? আরে কেন করছি মানে? বলে গেছো? বলেছিলাম তোমার জন্যই তো এত কিছু করছি। আর আমি ফোন করব না তো কে ফোন করবে? আবির। নূর রেগে বলল। একদম আবির ভাইয়ের নাম তোমার মুখে নেবে না। জিসান শব্দ করে হেসে বলল। রিল্যাক্স বেবি। এত আবির ভাই করো না। মায়া কাটাও। আমার জন্য মায়া সৃষ্টি করো তোমার মনে। কারণ আমার কাছে আসতে হবে তোমায়। তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না। আর জে কে তোমার সাথে হাত মিলিয়ে এসব করেছে না? ওই জে কে আমি কাল দেখে নিব। আরে মিষ্টি, তুমি এখনো বুঝে ওঠোনি জিসান আর জেকে একজনই। মিস্টার জেকে ওরফে জিসান খান। কথাটা বলে জিসান বিশ্রী হাসলো। নূর ভাবতে লাগলো। এটা কিভাবে হতে পারে? আমি পানাম নগরীতে জিসানকে দেখেছিলাম, আর জে কে তো আলাদা দেখতে। দুইজন কিভাবে একই মানুষ হতে পারে? কি রে আবির, তুই এখনো রুমে? নূর তো বাসায় এসেছে, ওর সাথে কথা বলেছিস? আকাশের কথাটা শোনা মাত্র আবির ছুটে গেল নূরের রুমের দিকে। দরজা ভেতর থেকে লাগানো। নূর, এই নূর, দরজাটা খোল। ওপাশ থেকে নূরের কোনো সাড়া শব্দ পেল না। আবির আবার ডাকলো। তুই দরজাটা খুলবি নাকি আমি দরজা ভেঙে দিব? দরজা খোল। আবিরের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেল। রাগে চোখ দুটো লাল হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। হাতের রগগুলো ফুলে উঠেছে। হাতের সমস্ত রগ যেন বোঝা যাচ্ছে। ফর্সা ত্বক নিমিষেই রাগে লাল হয়ে গেল। আরো জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। এক সময় বাসার সবাই হাজির হলো নূরের দরজার সামনে। আবিরকে এমন পাগলের মতো দরজা ধাক্কাতে দেখে বাসার সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মিস্টার মনির জিজ্ঞেস করলেন। কি হয়েছে আবির? তুমি এভাবে নূরের ঘরের দরজা ধাক্কাচ্ছ কেন? আবির কোনো উত্তর দিল না। সে দরজা ধাক্কাতে ব্যস্ত। এবার মিস্টার আতিফ চৌধুরী বললেন। আবির,
নূরকে ডিস্টার্ব করো না, ওর একটু মন খারাপ। নূর একটু বিশ্রাম নিচ্ছে, ওকে বিশ্রাম নিতে দাও। আকাশ বলল। তুমি জানো আপু ওর কেন মন খারাপ? হ্যাঁ, আসলে আমি নূরের বিয়ের ব্যবস্থা করেছি, আর এটা শুনে নূর একটু আপসেট আছে। মিস্টার আতিফ চৌধুরী কথাটা আবিরের কানে পৌঁছাতেই আবিরের হাত থেমে গেল। বাসার সবাই মিস্টার আতিফ চৌধুরীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আবির রক্ত চোখে পেছনে ঘুরে তাকালো মিস্টার আতিফ চৌধুরীর পানে, কর্কশ গলায় বলল। কি বললেন আপনি? আবার বলুন। মিস্টার আতিফ চৌধুরী মুখ খোলার আগেই মিস্টার মনির চৌধুরী বললেন। আমি আর আতিফ দুজন মিলে নূরের জন্য একটা সম্বন্ধ ঠিক করেছি। ছেলেটি খুব ভালো, দেখতেও মাশাআল্লাহ, নিজেদের কোম্পানি আছে, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। মিস্টার মনিরের কথা শেষ হতেই একটা বিকট শব্দ সবার কানে এলো। সবাই শব্দটা অনুসরণ করে সামনে তাকাতেই দেখলো আবির অনবরত দেয়ালে তার হাত দ্বারা আঘাত করছে। আকাশ দৌড়ে গিয়ে আবিরের হাতটা চেপে ধরলো। আবির ছো মেরে তার হাত সরিয়ে নিল। তারপর মিস্টার আতিফ আর মিস্টার মনির চৌধুরীর উদ্দেশ্যে বলল। আপনাদের সাহস কি করে হয়, হ্যাঁ, আমার থেকে আমার নূরকে আলাদা করার? আবিরের কথায় বাসার সবার ভুরু কুঁচকে তাকালো আবিরের দিকে। সবার মনে একই দ্বন্দ্ব, এই আবির কি বলছে? ওর নূর মানে? মিস্টার আতিফ চৌধুরী না জানার ভান করে বলল। তোমার নূর মানে? বাহ, খুব ভালো। আমার দেহ থেকে আমার প্রাণটা কেড়ে নিয়ে এখন বলছেন তোমার নূর মানে? বাহ। মিস্টার মনির চৌধুরী বললেন। কি বলছো, ক্লিয়ার করে বলো। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। নূর শুধুমাত্র আমার। এই জীবনে নূর আমারই থাকবে, আর কারো না। শুধু এই জীবন না, পর জীবনেও নূর শুধু আমারই থাকবে। নূরকে আমি ভালোবাসি। আবিরের কথায় বাসার সবাই স্তব্ধ হয়ে গেছে। এক মুহূর্তের জন্য যেন সময়টা থেকে গেছে চৌধুরী ভিলায়। মিস্টার আতিফ এবং মিস্টার মনির চৌধুরী হালকা হেসে একে অপরকে দেখলো। তারপর কিছু একটা ইশারায় কথা হলো দুজনের। মিস্টার মনির চৌধুরী বললেন। এটা কি বলছো তুমি? নূর তোমার বোন হয়। আবির রেগে বলল। বোন মাই ফুট! কোনো বন্টন নাও আমার। ওকে শুধু আমি আমার বউয়ের চোখেই দেখে এসেছি ছোটবেলা থেকে। আর ও তো আমার চাচাতো বোন, আপন বোন না, বুঝেছো তোমরা? আমার থেকে আমার নূরকে আলাদা করতে চাইলে খুব খারাপ হয়ে যাবে। সব ধ্বংস করে দেবো আমি। এই চৌধুরী ভিলায় আগুন জ্বালিয়ে দেবো। আবিরের কথায় মিস্টার আতিফ চৌধুরী বললেন। কিন্তু নূরের বিয়ে তো ঠিক করে ফেলেছি, আমরা কথা দিয়ে ফেলেছি, এখন তার বিয়ে ভাঙা যাবে না। কার সাথে বিয়ে ঠিক করেছেন? ওকে আমি মেরে ফেলবো। আমার নূরের সাথে বিয়ে করা খুব শখ না ওর? ছবি দানোর। আচ্ছা, ওয়েট ওয়েট করো, আমি ওর ছবি নিয়ে আসছি। আরে আব্বু কি করছো? আবিরকে ছবি দেখালে ও সত্যি সত্যি মেরে দিবে ওই ছেলেটাকে। ও কি করতে পারে সেটা আমিও দেখবো। এই বলে তিনি ছবি আনতে চলে গেলেন। মিস্টার আতিফ চৌধুরী ছবি আনতে চলে যেতেই আবির আকাশের দিকে তাকিয়ে বলল। খুব দরদ লাগছে তাই না? কোথাকার কোন ছেলের জন্য? সারা আগে তোকে মারবো, তারপর আমি ওই ছেলেকে। আবিরের কথাটা বলার মাঝেই মিস্টার আতিফ চৌধুরী উপস্থিত হলেন। আবির বলল। কোথায় ওই গোলামের পুতের ছবি? দেখান আমায়। আবিরের কথায় মিস্টার মনির চৌধুরী কেসে উঠলেন। তা দেখে মিস্টার আতিফ চৌধুরী ঠোঁট চেপে হাসলেন। আবির মুখের সামনে একটা হাত তুলে বললেন। এই দেখো, সে গোলামের পুত। আবির দেখলো মিস্টার আতিফ চৌধুরী হাতে একটা আয়না এবং সেই আয়নাতে আবিরের মুখটা জ্বলজ্বল করে উঠেছে। আবির বোকার মতো একবার আয়নার দিকে তো একবার মিস্টার আতিফ চৌধুরীর দিকে তাকাচ্ছে। বাড়ির সবাই এতক্ষণে বুঝে গেছে পাত্রটা কে। সবাই বুঝে উঠতেই একসঙ্গে হেসে ফেললো। আবির সবার হাসির দিকে তাকিয়ে মিস্টার চৌধুরীকে বললেন। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, গোলামের পুত, আমি সত্যি বলছি। মিস্টার আতিফ চৌধুরীর কথায় আবিরের মুখ থমথমে হয়ে গেল। কেন সে এ কথাটা বলল সেটাই ভাবছে। এক পলক সে তার বাবার দিকে তাকালো। মিস্টার মনির চৌধুরী তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আবির দ্রুত চোখ সরিয়ে মিস্টার আতিফ চৌধুরীর দিকে তাকালেন। তিনিও তার দিকেই তাকিয়ে আছেন। ঠান্ডা কণ্ঠ বললেন। তোমার আর নূরের বিষয়ে আমি আকাশের বিয়েতেই সন্দেহ করেছিলাম। আমি এই কথাটা ভাইকে জানাতেই যাচ্ছিলাম, তার আগে ভাই ডেকে আমায় তোমার আর নূরের বিয়ের প্রস্তাব দিল। ভাইও নাকি তোমাদের বিষয় টের পেয়েছিলেন। মিস্টার আতিফ চৌধুরীর কথায় আবিরের ঠোঁটে হাসির দেখা মিলল। আবির আতিফ চৌধুরীকে জড়িয়ে ধরলেন। আপনি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়েছেন ছোট আব্বু। আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ যেই উপহার আপনি আমায় দিয়েছেন তার ধন্যবাদ দিয়ে কখনো মাপা যাবে না। কথাগুলো বলতে বলতে আবির কেঁদে দিল। মিস্টার আতিফ চৌধুরী আবিরের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। বাড়ির বাকিদের উদ্দেশ্যে বললেন।
তোমাদের কি কোনো আপত্তি আছে? নূরের মা বলল। আবিরের মতো জামাই পাবো, এত আপত্তি করার কি আছে? চোখ বন্ধ করে হ্যাঁ বলা উচিত। এমন জামাই পেতে ভাগ্য লাগে। মিস্টার আতিক এবার আবিরের মায়ের দিকে তাকালেন। ভাবি, আপনার কি কোনো আপত্তি আছে আমার মেয়েকে আপনার ছেলের বউ করতে? এসব কি বলছো ভাই? নূর কি তোমাদের মেয়ে শুধু? ও তো আমারও মেয়ে। ওকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলাম। ওকে আমার ছেলের বউ করতে কিসের আপত্তি? এটা তো খুশির খবর। আকাশ বলল। ব্যাস, তাহলে হয়ে গেল। সবাই যেহেতু রাজি, তাহলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলি। আর মা, বড় আম্মু, তোমরা মিষ্টির ব্যবস্থা করো। এত খুশির খবর, মিষ্টি মুখ করা তো বানতা হ্যাঁ না? বাড়ির সবাই একসাথে হেসে উঠল। তারপর সবাই একে একে প্রস্থান করলো। সবাই চলে যাওয়ার পর আবির পেছনে ঘুরে একবার নূরের ঘরের দরজার দিকে চোখ রাখলো। তারপর বলে উঠল। আর কিছুদিনের অপেক্ষা নূর, তারপর তুই পুরোপুরি আমার। তারপর আবিরও চলে গেল তার রুমে। কিন্তু নূর, ও কি আদৌ জানতে পারলো তার রুমের বাইরে এত কিছু হয়ে গেল? সে জানতে পারবে কিভাবে? সে তো বাসায় আসার পথে ফার্মেসি থেকে ঘুমের ঔষধ এনেছিল। একসাথে 2টা ঘুমের ওষুধ খেয়ে নূর তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সকালে খাবার টেবিলে বসে আবির বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, নূর আসছে কিনা তা দেখতে। আবিরকে উকি ঝুঁকি মারতে দেখে আকাশ বলল। নূর আসলে এমনি দেখতে পাবি, এভাবে উপরের দিকে উকি ঝুঁকি মারছিস কেন? আকাশের কথা আবির হতভম্ব হয়ে যায়। আশেপাশে তাকায় তার বাবা চাচার দিকে। তারাও খাওয়া বন্ধ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তা দেখে চোখ নামিয়ে নেয়। টেবিলের নিচে নিজের পা দ্বারা খোঁচা মারে আকাশকে। আকস্মিক ঘটনায় আকাশ মৃদু চিৎকার করে ওঠে। বাকিরা সবাই এবার আবিরের দিক থেকে দৃষ্টি সরিয়ে আকাশের দিকে চায়। মিসেস কাজল বলেন। কি রে, ওভাবে চিৎকার দিয়ে উঠলি কেন? আসলে টেবিলের নিচে অনেক মশা। মশা? হ্যাঁ, মশা। মশাগুলো আমায় কামড় দিচ্ছে। কথাটা বলে আকাশ আবিরের দিকে চোখ পাকিয়ে তাকালো। চোখের দৃষ্টি দ্বারা বোঝালো, তোকে আনি ওরে দেখে নিব। আবির ঠোঁট বাঁকিয়ে হাসলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবির সোফায় বসে আছে নূরকে এক পলক দেখার আশায়। আবিরকে বসে থাকতে দেখে মিস্টার আতিফ চৌধুরী বললেন। কি ব্যাপার আবির, অফিস যাবে না? আবির পেছনে ঘুরে মিস্টার আতিফ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন। হ্যাঁ, যাবো তো। তাহলে রেডি হনি কেন এখনো? আবির কিছু বলার আগেই আকাশ শার্টের হাতা ভাঁজ করতে করতে নিচে নেমে বলল। আসলে কি বলতো আব্বু, আকাশের সবে সবে বিয়ে ঠিক হয়েছে, তো তাই হবু বউকে ছাড়া থাকতে ভালো লাগছে না, তাই না আবির? আকাশের কথাটা শুনে আবির বলল। শালা তোকে আজ আমি জানে মেরে দিব। শালা সকাল থেকে আমার পিছু পড়েছিস। আকাশকে তাড়া করতে গেলে আকাশ দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। আকাশকে বাইরে যেতে দেখে আবির নিজের রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছিল। হঠাৎ চোখ গেল মিস্টার আতিফ চৌধুরীর দিকে। উনি এক ভুরু উঁচু করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তা দেখে ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল। আমি রেডি হয়ে আছি, হ্যাঁ রেডি হয়ে আসি। এই বলে আবির দৌড়ে নিজের রুমে চলে গেল। আবির যে লজ্জা পেয়েছে এটা ভাবতে মিস্টার আতিফ সামান্য হাসলো এবং সে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আবির রেডি হয়ে নূরের রুমের সামনে গেল। দরজা এখনো লাগানো। আবির একবার ভাবলো নূরকে ডাকবে না, কিন্তু পরক্ষণে আবার ভাবলো কাল থেকে মেয়েটাকে দেখেনি, একবার ডেকে দেখি না কি হয়। নূর, এই নূর, তুই কি এখনো ঘুমিয়ে আছিস? এত বেলা হয়ে গেল, উঠিসনি এখনো? দরজাটা খোল একবার, আমার কথা আছে তোর সাথে। আবির 5-6 মিনিট ধরে ডাকলো নূরকে, কিন্তু নূরের কোনো সাড়া শব্দ না পাওয়াতে চলে গেল সেখান থেকে। মা, আমায় কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। মেয়ের এমন কথায় মিসেস চৌধুরী মেয়ের দিকে তাকালেন। অনেক কিছুই বলতে চাচ্ছিলেন নূরকে, অনেক কথা শোনাতে চাচ্ছিলেন, হয়তো 1-2টা থাপ্পড়ও মারতেন, কিন্তু নূরের চোখ মুখ দেখে কিছু বলার সাহস পেলেন না। কিরে নূর, তোকে এমন দেখাচ্ছে কেন? চোখের নিচে কালো দাগ পড়েছে, মুখটা শুকনো শুকনো লাগছে। কাল তো বাসায় কিছু খাসনি। সারাদিন কোথায় ছিলি আর খেয়েছিস কি? নূর মায়ের প্রশ্নে থতমত খেল। কি বলবে সে তার মাকে? মা, আমার টেনশনে খাওয়ার কথা মনেই ছিল না। না, খিদে কি জিনিস সেটা আমি কাল ভুলেই গেছিলাম এক প্রকার। মায়ের ডাকে নূরের হুঁশ ফিরে। কিরে, কিছু তো বল, কি ভাবছিস?
কিছু না মা, খেয়েছিলাম আমি রজনীদের বাসায় কাল। আমি ওর সাথেই ছিলাম। ও আচ্ছা, আয় খেতে বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। নূর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে গেল। রুমে গিয়ে রেডি হয়ে নিল কলেজে যাওয়ার উদ্দেশ্যে। কলেজ যাওয়ার মন মানসিকতা একটুও নেই তার, তাও যেতে হবে। জেকে এর সাথে কথা বলতে হবে তাকে। জিসান। কারো মুখে নামটা শুনতে দরজার দিকে তাকালো জেকে। দেখলো নূর দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে শয়তানি হাসির রেখা দেখা গেল। বলল, আরে নূর, তুমি এসো, ভেতরে এসো। নূর কপাল ফুসকে ভেতরে ঢুকলো। জেকে কে উদ্দেশ্য করে বলল, তুমি জিসান? জানতো নূর এই প্রশ্নটাই করবে। নামে কি এসে যায়, মানুষটা এক হলেই তো হলো, তাই না? তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি জিসান, তাই তো? ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, সেটা কখন বললাম? আমি তো জেকে। যে কে মানে জিসান খান, তাই তো? ঠিক, একদম ঠিক। জিসানকে আমি চিনি, সে দেখতে ভিন্ন রকম, আর তুমি ভিন্ন। তাহলে দুজনেই এক কিভাবে হতে পারে? বোকামি, এই 2025 সালে এসেও তুমি এটা জিজ্ঞেস করছো? 2 বছরের মধ্যে নিজেকে এতটা পাল্টে ফেলা যায় না। যদি না যদি না। তুমি প্লাস্টিক সার্জারি করেছো। সামান্য আওয়াজ করে হাসলো, বলল, গুড গার্ল, বুদ্ধিমতী মেয়ে। তাহলে পানাম নগরীতে আমি তো সেই আগের জিসানকে দেখেছিলাম, সেটা কিভাবে সম্ভব? 1 মিনিট বেব। এই বলে জিসান টেবিলের ড্রয়ার থেকে একটা ব্যাগ বের করলো। সেখানে রাখা ছিল একটা মাস্ক। জিসান মাস্কটা মুখে লাগালো। জিসান? ইয়েস বেব, জিসান। আমি মাস্ক পরেছিলাম সেদিন। তুমি জানো এত লুকোচুরি কেন আমার? কেন? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ মিষ্টি, তোমার জন্য। যেদিন তোমার ভাইয়ের হাতে মার খেলাম, আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম যে কোনো মূল্যে তোমায় আমি আমার করেই ছাড়বো। আর তোমাকে পেতেই তো আমার এত খেলা, সুইট হার্ট। ইডিয়েট! তোমার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না জিসান, কোনো দিন না। কথাটা বলার সঙ্গে সঙ্গে জিসান নূরের গলা চেপে ধরলো। নূর ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। তার শ্বাস আটকে আসছে। তোকে তো আমি নিজের করেই ছাড়বো। ভালোবেসেছি তোকে, এমনি এমনি ছেড়ে দিব ভেবেছিস? কক্ষনো না। হয় তুই আমার হবি, আর নয়তো আমি তোকে খুন করে দেব, বুঝেছিস? খুন করে দেব। নূর অনেক কষ্টে বলল, ছাড়ো আমায় জিসান, আমার দম বন্ধ হয়ে আসছে, ছাড়ো প্লিজ। নূরের কথা শুনে জিসান নূরের গলা ছেড়ে দিল। ছাড়া পেতে নূর কাশতে লাগলো। জিসান আবার বলল, তুই আজ তোর বাসায় গিয়ে বলবি আমার কথা, যে তুই ভালোবাসিস আমায় আর আমাকে বিয়ে করতে চাস। না, কখনো না, আমি তোমাকে বিয়ে করব না। এখনো তেজ আছে তোর? আমাকেই বিয়ে করতে হবে তোর। আর নয়তো কি করব জানিস? কি করবে তুমি? এই ভিডিওটা নেটে ছেড়ে দিব। আর আর তোর বান্ধবীর কি হবে জানিস? তাকে তার পরিবার থেকে বার করে দেবে রাস্তায়। আর রাস্তার মানুষও ওকে নানান কথা শোনাবে। কেউ কেউ তো একটা রাতের অফারও দেবে। তখন তোর বান্ধবীর মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। না জিসান, এরকমটা করো না, আমি তোমার পায়ে পড়ছি, এরকমটা করো না। কথাটা বলে নূর টুকরে কেঁদে উঠল। নূরের কান্না দেখে জিসান হাসতে লাগলো। আমি এই বিয়েটা করতে পারবো না, আমি এই বিয়ে করব না। আকস্মিক কথাটা শুনতে লিভিং রুমে বসে থাকা সকলেরই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দরজার সামনে নূর দাঁড়িয়ে কথাটা বলল। নূর আস্তে আস্তে হেঁটে সবার সামনে আসলো। তার আব্বুকে উদ্দেশ্য করে বলল, আব্বু, আমি এই বিয়েটা করতে পারবো না। মূলত নূর আর আবিরের বিয়ের ব্যাপারে কথা বলছিল বাড়ির বড়রা। নূরের কথা শুনে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিস্টার আতিফ চৌধুরী মেয়েকে জিজ্ঞেস করলেন, কেন? কেন? কেন কি আব্বু? আমি আবির ভাইকে বিয়ে করতে চাই না। সেটাই তো জানতে চাচ্ছি, কেন বিয়ে করতে চাও না? নূর কিছুক্ষণ চুপ থাকলো। তার চোখে পানি স্পষ্ট। ভেতর থেকে নূর যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি অন্য একজনকে ভালোবাসি, আবির ভাইকে না। কথাটা বলতে যেয়ে নূরের মনের ভেতর তুফান বয়ে গেল। তার ইচ্ছে করছে এই মুহূর্তে মরে যেতে, কিন্তু সে এত সহজে ভেঙে পড়বে না। সে নিজের মনের সাথে যুদ্ধ করবেই। কি সব বলছো তুমি? তুমি আর আবির তো একে অপরকে ভালোবাসো। না আব্বু, আমি বললাম তো আমি আবির ভাইকে ভালোবাসি না। ভালোবাসিস না তুই আমাকে? পেছন থেকে আবিরের কণ্ঠ পেয়ে সবাই আবিরের দিকে তাকালো, শুধু নূর বাদে। নূর ভাবছে আবিরকে কিভাবে বলবে সে এই সব কথা। আবির আবার জিজ্ঞেস করলো, কি হলো, উত্তর দে।
নূর তাও চুপ রইল। আবির এবার নূরের সামনে এসে জিজ্ঞেস করলো। কথা কানে যাচ্ছে না তোর? আবির এবার রেগে চিৎকার করে উঠল। তুই বিয়ে করতে চাস না আমায়? আবিরের গর্জে উঠায় নূর ভয় পেল। আবিরের দিকে না তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল। না না না। আবিরের রাগে সারা শরীর কাঁপছে, চোখ রাগে লাল হয়ে গেছে, ফর্সা মুখ যেন মুহূর্তে লাল হয়ে গেছে। আবির হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে নূরকে বলল। আমার দিকে তাকিয়ে বল। নূর ভয়ে ভয়ে আবিরের দিকে তাকিয়ে বলল। আমি তোমায় বিয়ে করতে চাই না আবির। নূর কথাটা শেষ না করতে আবির নূরের হাত ধরে ঝটকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। নূরের হাত এতটাই জোরে ধরেছে যেন মনে হচ্ছে নূরের হাতটা অবশ হয়ে আসছে। আবির রেগে কর্কশ কণ্ঠে বলল। তুই কি মনে করেছিস আমি তোর হাতের পুতুল, যে যখন যা বলবি আমি তাই মেনে নেব? তুই আমাকে ভালোবাস আর না বাস, তুই আমার মানে পুরোটাই আমার। তুই যতই বিয়ে করতে অস্বীকার কর না কেন, বিয়ে তোকে আমাকেই করতে হবে। আর কি বললি তুই? অন্যজনকে ভালোবাসিস? কে সে? তাকে মেরে আমি কুকুর দিয়ে খাওয়াবো। আবির ভাই ছাড়ো, আমার লাগছে। লাগছে তোর, তাই না? লাগছে? এরপর থেকে 1000 গুণ ব্যথা আমার বুকে লাগছে যখন আমার মায়াবিনী আমাকে বিয়ে করবে না বলেছে, অস্বীকার করেছে আমায়। আমি তোমাকে বিয়ে করতে পারবো না আবির ভাই। তোর সাহস কি করে হলো নূর আমাকে না বলার? তুই আমার থেকে পালিয়ে যেতে চাইছিস নূর? পারবি না আমার থেকে দূরে যেতে, পারবি না। সে সামনে এগিয়ে এলো। নূর ভয়ে কিছুটা পিছিয়ে গেল। আবিরের চোখের দৃষ্টি ছিল গা শিউরে ওঠার মতো। নূরের হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। কথাটা বলে আবির নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নূরের মাথাটা পাশে এক ক্যাবিনেটের সঙ্গে বাড়ি গেল। মাথা থেকে রক্ত বেরিয়ে এলো। নূরের এই অবস্থা দেখে আকাশ দৌড়ে এসে নূরকে আগলিয়ে নিল। আবিরের এরকম ব্যবহার দেখে মিস্টার মনির চৌধুরী বললেন। এটা কেমন ব্যবহার আবির? তুমি মেয়েটাকে এভাবে টর্চার করছো কেন? আমি টর্চার করছি? আর তোমাদের মেয়ে আমায় ভালোবাসে এই কথাটা বলে এখন বলছে আমায় ভালোবাসে না। ও হয়তো তোমার সত্যি ভালোবাসা না, তাই এই কথাটা বলেছে। আবির তাচ্ছিল্য হেসে বলল। মিস্টার মনির চৌধুরীর কথাটা আবিরের ভালো লাগলো না। সে রাগে পাশের ক্যাবিনেটে রাখা একটা কাঁচের শোপিসটা হাত দিয়ে বাড়ি মেরে ফেলে দিল। শোপিসটা ভেঙে গুড়িয়ে গেল। সবার উদ্দেশ্যে বলল। সবাই শোনো, নূর আমার, ও বিয়েতে রাজি থাকুক আর না থাকুক, ওকে আমার হতেই হবে। সবাই কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আবিরের চোখের দৃষ্টিতে সবাই থম মেরে দাঁড়িয়ে আছে। আবির নূরকে নিজের কাছে টেনে নিয়ে বলল। নূর তুই কিভাবে পারলি আমায় না করতে? তোকে আমি ছেড়ে দেবো এই কথাটা ভুলে যা। রেডি হ নূর, বিয়ের জন্য রেডি হ। নূর কাঁদতে কাঁদতে বলল। এটা কখনো হবে না। আপনার আর আমার বিয়ে কখনো হবে না আবির ভাই। নূর কথাটা বলার সঙ্গে সঙ্গে আবির নূরের গলা চেপে ধরে বলল। You can't just leave me like this, Noor. I'll never let you go. Remember that. কথাটা বলে আবির নূরকে ছেড়ে নিজের রুমে চলে গেল। পেছনে রয়ে গেল এক কষ্টদায়ক মুখ। আবির পেছনে তাকালে হয়তো দেখতে পেত তার মায়াবিনী কতটা কষ্ট পাচ্ছে এসব কিছু বলতে। আবির যেতেই নূর হু হু করে কেঁদে উঠল। সে যে চাইলেও কাউকে কিচ্ছু বলতে পারবে না, কারণ এই বাড়িতে অনেকগুলো ক্যামেরা লুকিয়ে রাখা আছে। রাতে তুই কি বলবি আমায়, কি হয়েছে? কেন বিয়ে করতে চাস না তুই? পেছন থেকে হঠাৎ এরকম কথাটা শুনতেই নূর চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখলো আকাশ দাঁড়িয়ে। কিরে, উত্তর দিচ্ছিস না কেন? ভাইয়া তুই এখানে? কেন? আমায় আশা করিসনি? না মানে আসলে না মানে আসলে ওইসব বাদ দিয়ে বল, বিয়েতে না কেন করছিস তুই? নূর একটা শুকনো ঢোক গিলে বলল। আমি বিয়ে করতে চাই না, তাই না বলেছে। বিয়ে করতে চাই না মানে? তুই কি আরো পরে বিয়ে করতে চাইছিস? নূর এক গভীর শ্বাস নিয়ে বলল। আমি অন্যজনকে ভালোবাসি ভাইয়া, আর আর তাকেই বিয়ে করতে চাই। কথাটা বলার সময় নূরের প্রাণটা কাঁপছিল। আকাশ লক্ষ্য করলো নূরের চোখে ভয়ের ছাপ। নূরের কণ্ঠ কাঁপছিল। আকাশ বুঝতে পারলো নূর মিথ্যে বলছে, কোনো কিছু চলছে তার মাথায়। কে সে? তোর প্রেমিকার নাম কি? নূর আঁতকে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আকাশ ভুরু কুঁচকালো, তার সন্দেহ আরো গাঢ় হলো। পুরো নাম বল। ওকে সবাই এই নামেই ডাকে। আকাশের নামটা শুনে অবাক লাগলো। আরো অবাক লাগলো নূরের কথায়, কারণ নূর কিছু যে লুকাচ্ছে এটা সে একদম শিওর। ঠিক আছে, আমি তোদের বিয়েতে রাজি। এখন জেকের
অ্যাড্রেস আর ফোন নাম্বার দে। নূর আমতা আমতা করে বলল। অ্যাড্রেস দিয়ে তুই কি করবি? কি করব মানে? তোর পছন্দ করা ছেলেকে দেখব, সে কেমন কি আছে, তার মধ্যে যার জন্য তুই আবিরকে বিয়ে করতে না বললি। আর সব থেকে বড় কথা, ওর সাথে তোর বিয়ের বিষয়ে কথা বলতে হবে না। নূরের চোখ ছলছল করে উঠল। সে অন্যদিকে ঘুরে বলল। তুই কাল কলেজেতে গিয়ে দেখা করে নিস। আকাশের সন্দেহটা আরো পাকাপোক্ত হলো। মনে মনে বলল। কে এই ছেলে? জিসানের সাথে ওর কোনো হাত নেই তো? আকাশ নূরকে সঙ্গে নিয়ে কলেজে এসেছে। ওর এখানে মূলত আসা জিসানের সাথে দেখা করার জন্যই। আকাশ নূরকে তার ক্লাস রুমে রেখে জিসানের সাথে দেখা করতে চলে গেছে। নূর যেতে চেয়েছিল সাথে, কিন্তু আকাশ না করেছে। ঠক 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 দরজায় আওয়াজ হতেই জেকে মাথা তুলে তাকালো। দেখলো একটা সুঠাম দেহের অধিকারী পুরুষ দাঁড়িয়ে আছে। জেকে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ফর্সা দেহে বিলাক শার্ট পরিহিত, চুলগুলো জেল দিয়ে খুব ভালোভাবে সেট করা, শার্টের হাতা কনুই অবধি ভাঁজ করা। কালো শার্টে গায়ের ফর্সার রং যেন আরো জলজল করছে। জিসানের পুরুষটিকে চিনতে বেশ বেগ পেতে হয়নি। 2 বছর পরে দেখছে তাকে। এক সময় ছেলেটাকে সে নিজের বড় ভাই মানত, আর আজ জিসানের ভাবনায় ছেদ ঘটে আকাশের ডাকে। আসবো। আরে মিস্টার আকাশ, আসুন আসুন। আকাশ বোধহয় জেকে এর মুখে নিজের নাম শুনে বিরক্ত হলো। চেয়ারে বসতে বসতে বলল। আমার নাম তো ভালোই জানেন, মিস্টার জে কে। জিসান সামান্য হাসলো, বলল। প্রেমিকার ভাই বলে কথা, এতটুকু খোঁজ তো নেওয়াই যায়। জেকে এর কথায় আকাশের মাথায় আগুন ধরে গেল। সে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। নিজেকে শান্ত করে বলল। তোমার আর নূরের প্রেমটা হলো কিভাবে, আর কবে থেকে? আরে সে কি, নূর এসব আপনাকে বলেনি? আকাশ দাঁতে দাঁত চেপে বলল। বললে কি আমি শখে তোমার কাছে জানতে চাচ্ছি? আরে রিল্যাক্স, ডিরেক্ট আপনি থেকে তুমি। ছোট বোনের প্রেমিককে তুমি বলাটাই মানায়। তা ছোট বোনের প্রেমের বিষয়ে জানতে এত আগ্রহী কেন? তোকে যেটা বলতে বলেছি জাস্ট সেটার উত্তর দে। এখন আবার তুই? মজার বিষয় তো। আকাশ টেবিলে হাত দিয়ে একটা জোরে বাড়ি মারলো। পরপরই কক্ষ ত্যাগ করলো। মিষ্টি, তোর ভাইকে বারণ কর আমার পিছনে লাগতে। কি করেছে আমার ভাই? আমার পিছনে লোক লাগিয়েছে, আমার তথ্য জানার চেষ্টা করছে। থামতে বল, এখনো সময় আছে, নয়তো কি জিসান? তোর ভাই প্রতিদিন নিজে ড্রাইভ করে অফিসে যায়, তাই না? আমি কিছুই করব না, জাস্ট আমার একটা লোক আছে বুঝলি, টাকার বিনিময়ে কারো জান নিতেও পিছপা হয় না। ওকে কিছু টাকা দেবো, ও তারপর একটা ট্রাক নিয়ে তোর ভাই সহ তার গাড়িটা উড়িয়ে দেবে। না কি হলো মিষ্টি, ভয় পেলি? না জিসান, তুমি এমনটা করো না। আমি তো বিয়েতে রাজি হয়েছি। শুধু তুই রাজি আছিস, তোর পরিবারের কেউ রাজি হয়নি। আর কাল তোর বাসায় কি কি হয়েছে সব দেখেছি আমি। আবির কি তোকে এত সহজে ছেড়ে দেবে নাকি? আমি রাজি করাবো সবাইকে, তাও তুমি কারো কোনো ক্ষতি করো না। ঠিক আছে, ট্রাই করে দেখ। ততক্ষণের জন্য টাটা। নূর ভাবতে লাগলো কি করবে সে। জিসানকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। আর বাড়ির সবাইকেই বা কিভাবে রাজি করাবে। তার আবির ভাইকে ছাড়া তো অন্য কারো কথা ভাবতেই পারে না। আর আগে তো শুধু রজনী এসবের মধ্যে জড়িত ছিল। যদিও বা সেটা নূরের জন্যই এত বড় ক্ষতি হলো ওর। আর এখন তো জিসান আকাশ ভাইকেও হুমকি দিচ্ছে। তার জন্য তার পরিবারের কারো ক্ষতি হবে না তো? জিসানের ফোন থেকে ভিডিওটা ডিলিট করতে হবে। কিন্তু ফোনটা পাবেই বা কি হবে? নূরের ভাবনার মাঝে দরজার কাছ থেকে একটা অবয়ব সরে গেল। কি বলছো কি তুমি? মাথা ঠিক আছে তো তোমার? হ্যাঁ আব্বু, আমার মাথা ঠিক আছে। আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। কি হয়েছে? তোমরা এত চিল্লাচিল্লি করছো কেন? কি বলবো ভাই, আকাশের কথা শুনে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। কেন? কি বলেছে আকাশ? বড় আব্বু, আমি চাই নূরের সাথে জেকের বিয়েটা হোক। কি যা বলছো ভেবে চিন্তে বলছো? জি আব্বু, জেকে ছেলেটা খুব ভালো। নূরকে ভালোবাসে ও অনেক। নূরকে সুখী রাখতে পারবে একমাত্র ওই। কথাটা বলতে মিস্টার আতিফ চৌধুরী ছেলের গালে চড় বসিয়ে দিলেন। নিচে অনেক চেঁচামেচির শব্দ শুনে নূর নিচে নেমে আসছিল। নূর বুঝতে পারলো না কেন আকাশ এই বিয়েতে রাজি হলো। তুমি যতই মারো না কেন আব্বু, আমি যখন ঠিক করেছি নূরের বিয়ে জেকের সাথেই হবে। বাহ, খুব ভালো। তোমরা দুই ভাই বোন কি ঠিক করেছো? যে আবিরকে মেরে ফেলবে? কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ তোমরা ওর সাথে? নূর এতক্ষণ চুপচাপ সব দেখছিল, কিন্তু এখন সে বলল।
কি সব বলছো আব্বু? আবির ভাইকে কেন আমরা মারতে চাইবো? রাজকুমারী, আপনিও এসেছেন। আসুন, আপনারই কমতি ছিল। দুই ভাই বোন মিলে একটা সংসার ভাঙার চেষ্টা করছে। নূর তার আব্বুর মুখে এইসব কথা শুনে কাঁদতে লাগলো। আকাশ নূরকে কাঁদতে দেখে বলল, তুই টেনশন করিস না নূর, তুই যাকে চাস তার সাথেই তোর বিয়ে হবে। নূর অবাক দৃষ্টিতে আকাশের পানে চাইলো। সে ভেবে পাচ্ছে না হঠাৎ কি এমন হলো যে আকাশ ভাই তার বিয়েটা মেনে নিচ্ছে। নূর যদি এই বিয়েটা করে তাহলে নূরের তো এই বাড়িতে জায়গা হবেই না, সাথে তোমাকেও এই বাড়ি ছাড়তে হবে। বাবার কথায় নূর ও আকাশ দুজনে হতবাক। নূর বলল, কেন আব্বু? আমার ভুলের শাস্তি আবির ভাইকে কেন দেবে? আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাব, আর আসবো না কোনোদিন চৌধুরী ভিলায়। তবুও ভাইকে চলে যেতে বলো না। তাহলে মানছো এই বিয়েটা করা তোমার ভুল? মিস্টার আতিফ চৌধুরী কিছু বলতে যাবেন মেয়েকে, তার আগে আকাশ বলল, ঠিক আছে আব্বু, আমরা এই বাসা ছেড়ে চলে যাব, তবে যতদিন না নূরের বিয়ে হবে ততদিন নয়। আগে নূরের বিয়েটা এই বাসা থেকে হয়ে যাক, তারপর চলে যাব। বেশ, তাহলে তাই হবে। ভাইয়া, এসব কি বলছো তুমি? আমার জন্য তুমি শাস্তি পেলে নিজেকে কিভাবে ক্ষমা করব আমি? মিস্টার মনির চৌধুরী বললেন, এসব কি বলছিস অতীব? ছেলে মেয়ে দুটোকেই ঘর ছাড়া কেন করবি তুই? আমি যা বলছি তাই হবে ভাইয়া। আমার কথার খেলাফ হলে তোমরা সবাই আমার মনামুখ দেখবে। কথাটা বলে মিস্টার আতিফ চৌধুরী চলে যেতে লাগলেন। আর তখন আকাশ বলে উঠল, কাল জেগে এই বাসায় আসবে তোমাদের সাথে দেখা করতে। মিস্টার আতিফ চৌধুরী থামলেন, পেছনে না তাকিয়ে বলে উঠলেন, কোনো দরকার নেই। তুমি তোমার আদরের বোনের বিয়ের ব্যবস্থা করো। তোমার ওই পাত্রকে দেখার কোনো ইচ্ছে নেই আমার। আকাশ বিছানায় বসে ফোন স্ক্রল করছে। পাশে তার অর্ধাঙ্গিনী বসা। সেও তার স্বামীর বক্ষে মাথা রেখে তাকিয়ে আছে স্বামীর পানে। বউ, কি দেখছো এইভাবে তাকিয়ে? সামনে তুমি ছাড়া আর কি আছে যে দেখবো? এই হচ্ছে মেয়ে মানুষ। কেন রোমান্টিকতার রও নেই তাদের মাঝে? কোথায় বলবে তোমাকে ছাড়া দেখার মতো কি আছে এই ঘরে? তা না বলছে কি দেখো। মীরা এবার যেন রেগে গেল। রেগে বলল, এই দেখো, আমাকে একদম আনরোমান্টিক বলবে না। নিজে কি, হ্যাঁ, পটল একটা। কি? আমি পটল? তা নয় তো কি? দুই স্বামী স্ত্রীর কথোপকথনের মাঝে কেউ এসে আকাশের নাক বরাবর ঘুষি মারল। হঠাৎ আক্রমণটা হওয়ায় আকাশ যেন বুঝতে পারেনি কি হচ্ছে। সামনে তাকাইয়ে দেখলো আবির রেগে তার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। যে হাতটা দিয়ে আকাশকে আঘাত করেছে সে হাতের রগগুলো ফুলে আছে, যেন মনে হচ্ছে এই বুঝি চামড়া ভেদ করে বেরিয়ে আসবে। নাকে ব্যথা অনুভব হতেই নাকে হাত দিল সে। কেমন স্যাঁতস্যাঁত করছে। নাক থেকে হাতটা সরিয়ে চোখের সামনে ধরতেই হকচকিয়ে উঠল সে। মুখ থেকে অস্ফুট স্বরে বলে উঠল, রক্ত? আবির আরো একটা ঘুষি বসালো আকাশের নাক বরাবর। আকাশ ঘুষিটা খেয়ে পড়ে গেল বিছানা থেকে মেঝেতে। আবির আবার মারতে শুরু করলো আকাশকে। আকাশ যেন বাধা দিতে গিয়েও দিতে পারছে না। মীরা এতক্ষণ হতবাক হয়ে বসেছিল, কিন্তু এখন যেন সে হুঁশে ফিরে এলো। সে দ্রুত আকাশকে ছোটাতে গেল। কি করছেন কি আবির ভাই? ছাড়ুন ওনাকে, মারা যাবে উনি, ছাড়ুন। মীরা আবিরকে ধরতে গেলে আবির মীরাকে ধাক্কা মেরে ফেলে দেয়। দ্বিতীয়বার একই কাজ হওয়ায় মীরা কোনো উপায় না পেয়ে বাসার সবাইকে ডাকে। বাসায় তখন মহিলারা ছাড়া আর কেউ নেই। মিসেস কাজল আর মিসেস রেহেনা মীরার ডাক শুনে দৌড়ে তার রুমের দিকে আসলেন। এসেই দেখলেন আবির আকাশকে এলোপাতাড়ি থাপ্পড় ঘুষি মারছে। তারা দেরি না করে আবিরকে বাধা দিতে লাগলেন। দুইজনে আবিরের দুটি হাত ধরে নিলেন। মীরাও দেরি না করে আকাশকে মেঝে থেকে তুলল। ছেড়ে দাও আম্মু, আমি আজ ওকে শেষ করব, তারপর ওর বোনকে, আর শেষে নিজেকেই। আবিরের কথা শুনে তার আম্মু বললেন, কি সব বলছো? মাথা যে গেছে নাকি? হুম, নষ্ট হয়ে গেছে মাথা, একদম নষ্ট হয়ে গেছে। এরা ভাই বোন পাগল করে দিয়েছে আমাকে, একদম পাগল করে দিয়েছে। আমি ভেবেছিলাম নূর হয়তো কিছু নিয়ে রেগে আছে আমার উপর, তার অভিমান হয়েছে, তাই সে বিয়েতে না করেছে। কিন্তু আমি যখন আব্বুর থেকে শুনলাম আকাশ নিজে তার বোনের ওই কুকুরের বাচ্চার সাথে বিয়ে দেবে, তখন আমি ঠিক রাখতে পারিনি নিজেকে। কিভাবে ঠিক রাখবো বলো না মা? আমি বিশ্বাসই করতে পারছি না। আকাশ আকাশ বেইমানি করবে আমার সঙ্গে। কথাটা বলে আবির হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার উপর ভরসা রাখ আবির, আমি যা করছি তোর আর নূরের ভালোর জন্যই করছি।
আকাশের কথায় আবির তাকালো তার দিকে, তাচ্ছিল্য হেসে বলল, ভালো করছিস, হ্যাঁ খুব ভালো করছিস। তুই আমার কলিজার টেনে ছিঁড়ে ফেলছিস আর বলছিস ভালো করছিস। তুই যা ইচ্ছে ভাব, তাও আমি এটাই বলবো, এটাতে তোর আর নূরের ভালো। তাই? তাই তুই একটু ধৈর্য ধর, সবটা ঠিক হয়ে যাবে, দেখিস। মানিয়ে নে কয়েকটা দিয়ে। আকাশকে কথাটা পুরো করতে না দিয়েই আবির খুব জোরে হেসে উঠল। ওয়াও, নাইস জোকস ইয়ার, অসাধারণ, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। মানিয়ে নিব। তোর মনে হয় আমি মানিয়ে নেয়ার পাত্র? দেখ, আমার কথা শোন, কিছু কিছু জিনিস যা আমরা চাইলেও কারো কাছে শেয়ার করতে পারি না। আবির আকাশের কথার গুরুত্বটা বুঝলো না, বোঝার চেষ্টাই করেনি হয়তো। বোঝার চেষ্টা করলে হয়তো বুঝতে পারতো। আকাশ হয়তো তাকে কোনো ইঙ্গিত দিতে চাচ্ছে, কিন্তু বোকা আবির, সে তো নিজের মধ্যে নেই। তার মধ্যে রয়েছে এক উন্মাদনা, নূরকে হারিয়ে ফেলার ভয়, আতঙ্কিত সে। এসব কিছুর মধ্যে কিভাবেই বা বুঝবে কোনো ইঙ্গিত বা ইশারা? তোর বোন শুধু আমারই থাকবে, আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কথাটা বলে আবির চলে যাচ্ছিল, পেছন থেকে আকাশ বলে উঠল,